ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট বি অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের আজকে আমরা করব অ্যাকাউন্টিং রেশিওর ফার্স্ট পার্ট। কিন্তু রেশিও শুরু করবার আগে আমরা এই চ্যাপ্টারের যা যা আমাদের সিলেবাসে আছে সেগুলোকে একটু দেখে নেব। এই চ্যাপ্টারে তোমাদের আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আ কোম্পানি, তার মধ্যে আমরা করব ব্যালেন্স শিট অফ আ কোম্পানি ইন আ প্রেসক্রাইবড হরাইজন্টাল ফর্ম উইথ মেজর হেডিং অ্যান্ড সাবহেডিংস অ্যাজ পার শিডিউল 6 অফ কোম্পানিজ অ্যাক্ট 1956, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার মিনিং, অবজেক্টিভস অ্যান্ড লিমিটেশনস, টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার মধ্যে আছে কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো অ্যানালিসিস অ্যান্ড রেশিও অ্যানালিসিস। অ্যাকাউন্টিং রেশিওস, তার মধ্যে আমাদের আছে মিনিং, অবজেক্টিভস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রেশিওস। লিকুইডিটি রেশিও, তার মধ্যে করব কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও। সলভেন্সি রেশিওস, তাতে আছে ডেট টু ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও। অ্যাক্টিভিটি রেশিওস, তার মধ্যে আছে স্টক টার্নওভার রেশিও, ডেটের টার্নওভার রেশিও, ক্রেডিটের টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে আছে আমাদের গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও অ্যান্ড নেট প্রফিট রেশিও। আর এবার আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে 1 নাম্বারের এবং একটা প্রশ্ন আসবে 4 নাম্বারের, অর্থাৎ টোটাল মার্কস 12। সুতরাং এই চ্যাপ্টারটা ভীষণ রকমই ইম্পর্টেন্ট, সেটা বুঝতে পারছো। কিন্তু আমরা যদি একটু পুরনো ক্লাসের কথা মনে করি তাহলে দেখবে এই যে আমাদের অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে তার কিছুটা পোর্শন কিন্তু আমরা আগেই শিখেছি। আমরা অ্যাকাউন্টিং রেশিওস থেকে এখন কন্টিনিউ করব, কারণ এর আগেরগুলো আমাদের কিন্তু করা হয়ে গেছে। এবারে আমরা জেনে নেব অ্যাকাউন্টিং রেশিওস নিয়ে। অ্যাকাউন্টিং রেশিওস একটু মনে করলেই দেখতে পাবে ওটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা ইম্পর্টেন্ট টুল। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসটা আমাদের কেন দরকার? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটকেই মেনলি বুঝে থাকি, এবং যার মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করে থাকি। এটা তো আমরা আগেই জেনেছি। কিন্তু শুধুমাত্র যদি আমাদের কিছু ডিজিট বা কিছু সংখ্যা দিয়ে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আমরা তার সম্পর্কে বিশেষ কোনো আইডিয়া করতে পারবো না। কারণ এই যে আমাদের ফাইনাল অ্যাকাউন্টিং প্রস্তুত করা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা কিন্তু ডিফারেন্ট ইউজার্সরা তাদের নিজেদের পারপাসে ব্যবহার করে থাকেন। তাহলে সেখান থেকে যখন আমাদের অ্যানালিসিস করতে হবে একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন কেমন আছে, তখন কিন্তু আমাদের অ্যাবসলিউট টার্মে সেটা অ্যানালিসিস করলে চলবে না। মানে যদি মনে করো শুধু তোমাকে বলে দেওয়া হলো ব্যাড ডেটের পরিমাণ 1.5 লাখ টাকা, তাহলে কি তোমরা সেই প্রতিষ্ঠানটার অবস্থা কীরকম সেটা বুঝতে পারবে না? তার জন্য তোমাদের টোটাল ডেটার কত আছে তার পরিমাণ জানতে হবে। তাহলেই তো তোমরা অ্যানালিসিস করতে পারবে যে সে টোটাল ডেটারের কতটা পোর্শন ব্যাড রয়েছে। অর্থাৎ আমাদের যখন কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে তখন আমাদের সমস্ত কিছুকে রিলেটিভ টার্মে নিয়ে গিয়ে অ্যানালিসিস করা দরকার। এটা শুধু একটা অর্গানাইজেশনের ক্ষেত্রেই নয়। মনে করো আমি ইনভেস্টার্স, আমার কাছে ABC 3টে কোম্পানি রয়েছে এবং 3টে কোম্পানি শুধুমাত্রই প্রফিট আমার কাছে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে কি আমি কোন অর্গানাইজেশনটা অনেক এফিশিয়েন্টলি রান করছে সেটা শুধুমাত্র প্রফিটের ফিগার দেখে বুঝতে পারবো? মানে একটা অর্গানাইজেশনের প্রফিট 50,000, একজনের 40,000, একজনের 60,000। তাহলে অ্যাপারেন্টলি তো আমাদের মনে হতেই পারে যার প্রফিট বেশি সেই অর্গানাইজেশনটা অনেক বেশি ভালো চলছে। কিন্তু আমার কাছে যদি সমস্ত ইনফরমেশান থাকে তাহলে হয়তো দেখব যে সেই অর্গানাইজেশানে যতটা ক্যাপিটাল ইনভেস্ট করা হচ্ছে তার কিছু পোর্শনই হয়তো প্রফিট হিসেবে আসছে, সেটা 20%। আর একটা অর্গানাইজেশানে যত আমাদের ক্যাপিটাল রয়েছে সেক্ষেত্রে আমাদের প্রফিট আর্নিং ক্যাপাসিটিটা অর্গানাইজেশানের হয়তো 50%। তাহলে প্রপার যদি আমাদের কাছে সমস্ত ইনফরমেশান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক হিসাবই পরিবর্তন হয়ে যাবে, যেটা আমরা অ্যাবসলিউট ওয়েতে দেখলে হয়তো অন্যরকম অ্যানালিসিস করতে পারবো।
এই জন্যই আমাদের রেশিওর কনসেপ্টটা এসছে। সাধারণভাবে আমরা জেনে নেব রেশিও বলতে কি বুঝি। রেশিও ইজ আ ম্যাথামেটিক্যাল নাম্বার ক্যালকুলেটেড অ্যাজ এ রেফারেন্স টু দ্য রিলেশনশিপ অফ two or more numbers and can be expressed as a fraction, proportion, percentage and a number of times. অর্থাৎ রেশিও বলতে আমরা একটা ম্যাথামেটিক্যাল নাম্বারকে বুঝি যেটা ক্যালকুলেট করা হয়ে থাকে এবং যার মাধ্যমে আমরা দুই বা ততোধিক নাম্বারের মধ্যে একটা রিলেশনশিপ বার করতে পারি, যেটা আমরা এক্সপ্রেস করতে পারি ফ্র্যাকশানে, প্রপোর্শনে, পার্সেন্টেজে বা কখনো কখনো অন্য একটা নাম্বার দিয়ে। When a ratio is calculated by referring to two accounting numbers derived from the financial statement, it is termed as accounting ratio. যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুটো বা তার বেশি নাম্বারের মধ্যে এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করে রেশিও কম্পিউট করি, তখন আমরা তাকে বলি অ্যাকাউন্টিং রেশিও। অ্যাকাউন্টিং রেশিও ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টুল of financial statement analysis for assessing the solvency, efficiency and profitability of the enterprise. অর্থাৎ অ্যাকাউন্টিং রেশিওটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা ইম্পর্টেন্ট টুল, কারণ এর মাধ্যমেই আমরা সেই প্রতিষ্ঠানটার সলভেন্সি, এফিসিয়েন্সি এবং প্রফিটেবিলিটিটাকে অ্যানালাইজ করতে পারি। Accounting ratios exhibit the relationship between accounting numbers extracted from financial statement. However, a ratio must be calculated using the numbers which are meaningfully correlated. কিন্তু অ্যাকাউন্টিং রেশিও বলতে আমরা সাধারণভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অন্তর্গত দুই বা ততোধিক অ্যাকাউন্টিং নাম্বারের মধ্যে একটা রিলেশনশিপকে বুঝি, কিন্তু মনে রাখতে হবে রেশিও সেইভাবেই ক্যালকুলেট করা উচিত যেটা আমাদের অর্গানাইজেশনের পক্ষে মিনিংফুল হবে। A ratio calculated by using two unrelated numbers would hardly serve any purpose. Also, if the financial statements contain some errors, the derived ratios would present a erroneous scenario. অর্থাৎ অ্যাকাউন্টিং রেশিও যখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তখন দুটো নাম্বারের মধ্যে যদি প্রপার রিলেশন না থাকে তাহলে আমাদের পারপাসটাই সার্ভ হবে না। শুধু তাই নয়, অনেক সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক এরার থাকে, তা সেরকম যদি এরার থেকে থাকে এবং তার মাধ্যমে যদি আমরা রেশিও ক্যালকুলেট করি, তাহলে সেই রেশিওটাও কিন্তু আমাদের ভুল সিনারিওই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ রেশিও পুরোটাই কিন্তু রিলেটিভ টার্ম, সেটা আমরা এখান থেকেই বুঝতে পারলাম। এবার আমরা জানব যে আমাদের রেশিও ক্যালকুলেট করবার জন্য আমাদের কি কি মানে কেন আমরা করব, তার অবজেক্টিভসটা কি কি। Ratio analysis is indispensable part of interpretation of result revealed by the financial statement. It provides users with crucial financial information and points out the area which require investigation. অর্থাৎ রেশিও অ্যানালিসিসটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা অবিচ্ছেদ্য পার্ট, এবং এটা এতটাই ক্রুশিয়াল যে এটা আমাদের শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাই প্রোভাইড করবে না, বরং এরা সেই সমস্ত জায়গাগুলোও আমাদেরকে পয়েন্ট আউট করে দেবে যেখানে যেখানে আমাদের প্রপার অ্যানালিসিস করবার দরকার রয়েছে। The interpretation of various ratios is complex and it requires fine understanding of the way and the rules used for preparing financial statement. বিভিন্ন রেশিও ক্যালকুলেট করা অনেক ইজি, কিন্তু তার ইন্টারপ্রিটেশন করা খুব ডিফিকাল্ট, কারণ এর জন্য আমাদের প্রপার নলেজ থাকতে হবে যে কিভাবে এবং কোন রুলের মাধ্যমে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করেছি। Once done effectively, it provides a lot of information which helps to analyst. অর্থাৎ একবার যদি আমরা এফেক্টিভলি ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে সেটা আমাদের অনেক ইনফরমেশন দেবে যেগুলোর সাহায্যে আমরা অ্যানালিসিস করতে পারবো। To know the areas of business which we need more attention, অর্থাৎ বিজনেসের কোন জায়গায় আমাদের স্পেশাল ফোকাস দিতে হবে। To know about the potential areas which can be improved with the effort in the desired direction, অর্থাৎ আমাদের বিজনেসের কোন জায়গাটা আমাদেরকে স্পেশাল এফর্ট দিতে হবে নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য।
to provide a deeper analysis of the profitability, liquidity, solvency and efficiency level in the business। অর্থাৎ এর মাধ্যমে আমরা প্রফিটেবিলিটি, লিকুইডিটি, সলভেন্সি, এফিসিয়েন্সি অর্থাৎ ওভারঅল একটা বিজনেসের যা যা ক্রাইটেরিয়া থাকে সেটাকে অনেক ডিপ রুটেড অ্যানালিসিস করতে পারবো। To provide information for making cross-sectional analysis by comparing the performance with the best industry standard। অর্থাৎ রেশিও অ্যানালিসিসের মাধ্যমে আমরা এমন অনেক ইনফরমেশন পাবো যার মাধ্যমে আমরা ক্রস সেকশনাল অ্যানালিসিস করতে পারবো, যেটা কিন্তু আমাদের কম্পেয়ার করতে সাহায্য করবে কার সাথে, একটা ইন্ডাস্ট্রি সেট আপ স্ট্যান্ডার্ডের সাথে, সেই ইন্ডাস্ট্রির ভিতরের কোনো ফার্ম বা কোনো কোম্পানির। To provide information derived from the financial statement useful for making projections and estimates for the future। অর্থাৎ এর মাধ্যমে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এমন অনেক ইনফরমেশনকে বার করতে পারবো যার মাধ্যমে আমরা প্রপার ওয়েতে ফোরকাস্টিং করতে পারবো। তাহলে আমাদের রেশিও অ্যানালিসিসের মেন অ্যাডভান্টেজেসগুলো হলো প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং। অর্থাৎ লাস্ট কয়েক বছরে যদি আমরা প্রপার ইনফরমেশানকে অ্যানালিসিস করি তাহলে সেখানে আমরা একটা অর্গানাইজেশনের কতটা কস্ট ইনভলভ হচ্ছে, কতটা সে প্রফিট আর্ন করতে পারছে, কতটা তার সেল হচ্ছে, সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবো। ফলে এর ওপর বেস করে আমরা খুব সহজেই ভবিষ্যতের পরিকল্পনা প্রস্তুত করতে পারবো। প্রিপারেশন অফ বাজেট। আমরা জানি ফোরকাস্টিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাজেটিং, এবং বাজেটিং পুরোটাই প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসের ওপর নির্ভর করে থাকে। গত কয়েক বছরের বিভিন্ন রেশিওস যদি আমরা ক্যালকুলেট করে নিই এবং তার ট্রেন্ডটা ফলো করি তাহলে তার বেসিসে আমরা খুব এফেক্টিভ ওয়েতে বাজেট প্রিপেয়ার করতে পারবো। প্রেজেন্টেশন অফ ইনফরমেশান। আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে তার সমস্ত ইনফরমেশানের মেন পারপাসই হচ্ছে যারা ইউজার্স তাদের কাছে সেই জিনিসটা সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া। এর মাধ্যমে প্রপার অ্যানালিসিস করা সম্ভব হয় যাতে ইউজাররা নিজেদের ইউজফুল ইনফরমেশানকে ডিরাইভ করতে পারেন। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ দ্য এফিসিয়েন্সি ইন দ্য ইউটিলাইজেশন অফ অ্যাসেটস। অর্থাৎ এর মাধ্যমে আমরা সমস্ত যে সম্পত্তি আছে তার ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবো। কারবারি প্রতিষ্ঠানের অধিকৃত বিভিন্ন সম্পত্তি কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই আমরা পেতে পারি। কোন সম্পত্তি অধিকতর দক্ষতার সাথে কারবারের কাজে লাগছে এবং কোনটা আইডল পড়ে আছে তার পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস কিন্তু আমাদের রেশিওর মাধ্যমেই হয়ে থাকে। নেক্সট হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস বা তুলনামূলক পর্যালোচনা। অর্থাৎ এখন প্রতিযোগিতার বাজারে কোন প্রতিষ্ঠান কতটা এগিয়ে রয়েছে, কার ডেট রিপেমেন্ট কোয়ালিটি বা ক্যাপাবিলিটি অনেক বেশি, বা কে প্রপার অ্যানালিসিস করতে পারছে নিজের বিজনেস ইনফরমেশানকে, এই সমস্ত কম্পেয়ার করার জন্য আমাদের রেশিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিকেশন অফ দ্য লিকুইডিটি পজিশন। অর্থাৎ আমাদের অর্গানাইজেশনের স্থায়িত্ব সম্পর্কেও এটা কিন্তু একটা ধারণা দেয়। প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে বিলোপসাধন হবে কিনা তার আভাস কিন্তু আমাদের এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই পাওয়া যায়। বিভিন্ন রকমের লিকুইডিটি রেশিও আছে যা আমরা পরে জানবো, সেগুলো কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লং টার্ম সলভেন্সি পজিশন। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা আমরা লং টার্ম সলভেন্সির মাধ্যমে জানতে পারি। এর মাধ্যমে পাওনাদাররা নিজেদের যে সলভেন্সির কন্ডিশন আছে তার বেসিসে সেই প্রতিষ্ঠানে তারা নিজেদের সমস্ত কিছুকে লগ্নি করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সিগন্যাল অফ দ্য সিকনেস সিমটম। অর্থাৎ উপযুক্ত অনুপাত বিশ্লেষণ যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অসুস্থতা সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে। কেননা বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত অনুপাত কারবারের সুস্থতা এবং অসুস্থতা দুইকেই লক্ষ্য রাখতে সাহায্য করে। ফলে প্রতিষ্ঠানটির অসুস্থতার সংকেতের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
নেক্সট হচ্ছে আমাদের সিম্পলিফাইং দ্য অ্যাকাউন্টিং ফিগার্স, অর্থাৎ আমাদের এক্ষেত্রে হিসাব সংক্রান্ত তথ্যের সরলীকরণ কিন্তু অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই হয়ে থাকে। আর্থিক বিবরণীর দীর্ঘ এবং একঘেয়েমি সংখ্যাগুলো সরলীকরণ এবং সংক্ষিপ্তকরণ সমস্ত কিছুই আমরা রেশিওর সাহায্যেই করে উঠতে পারি। কিন্তু আমরা জানি যে কোনো জিনিসেরই শুধু সুবিধাই থাকে না, তার সাথে তার কিছু ড্রব্যাক রিলেটেড থাকে। আমরা তাহলে এবার দেখে নেব আমাদের লিমিটেশনসগুলো। ডিপেন্ডেন্স অফ দ্য কারেক্ট ডেটা। আমরা এটা বুঝতে পারছি যে রেশিও শুধুমাত্র একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেটেড ফিগার, অর্থাৎ সেটা প্রপার হওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টিং ফিগার্সগুলো প্রপার হওয়া প্রয়োজন। কারণ অ্যাকাউন্টিং ডেটা যদি আমাদের ইনকারেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেশিও ট্রু পিকচার কখনোই রিভিল করতে পারবে না। নেক্সট হচ্ছে আমাদের তুলনার অযোগ্যতা বা ইনকম্পারেবিলিটি, অর্থাৎ দুটো প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রপার ওয়েতে অ্যানালিসিস তখনই করতে পারবো যখন আমরা তার মধ্যে কম্পেয়ার করতে পারবো। রেশিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা দিতে পারি না, যার মাধ্যমে আমরা প্রপার ওয়েতে কম্পেয়ার করতে পারি না। নেক্সট হচ্ছে প্রাইস লেভেল চেঞ্জেস, অর্থাৎ আমরা এখানে কি দেখছি যে আমরা একটা ট্রেন্ড অ্যানালিসিস বা ফোরকাস্টিং বলছি রেশিওর ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো আমাদের কিন্তু প্রিভিয়াস ডেটার ওপর বেস করে করতে হয়। কিন্তু বর্তমানে যদি ইনফ্লেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রাইস লেভেল সেটা কিন্তু চেঞ্জেস হবে। শুধু ইনফ্লেশন নয়, ডিফ্লেশনের ক্ষেত্রেও কিন্তু সেমই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ডেটার মাধ্যমে আমরা প্রপার ওয়েতে ফোরকাস্টিং করতে পারবো না। প্রেজেন্টেশন অফ মিসলিডিং ইনফরমেশান, অনেক সময় আমরা কি দেখি হিসাব সংক্রান্ত অনেক অনুপাতে কিন্তু ভুল চিত্র প্রকাশ করে, অর্থাৎ দক্ষতার বিচার করতে গিয়েও অনেক সময় আমাদের অনুপাত সঠিক আমাদের চিত্র প্রোভাইড করতে পারে না। শুধুমাত্র উৎপাদন বৃদ্ধির হারের সঙ্গেই সমস্ত জিনিস যদি আমরা তুলনা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে সেই জিনিসটা কিন্তু আমাদের প্রপার ওয়েতে অ্যানালিসিস করা হচ্ছে না, কারণ উৎপাদনের পরিমাণও কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু রেশিও বলতে আমরা সাধারণত দুটো অ্যাকাউন্টিং ফিগারের মধ্যে রিলেশনকেই বুঝে থাকি। নেক্সট হচ্ছে হিস্টোরিক্যাল পিকচার বা ঐতিহাসিক চিত্র। হিসাব সংক্রান্ত তথ্য পুরোটাই আমাদের হিস্টোরিক্যাল ডেটার ওপর নির্ভর করে এবং তার ওপর বেস করেই আমরা আমাদের রেশিও তৈরি করি। সেই জন্য রেশিওর এফেক্টিভনেস কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়, কারণ সেটা কোনো প্রেজেন্ট ডেটার ওপর বেস করে হয় না। নেক্সট হচ্ছে ল্যাক অফ স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আদর্শ মানের অভাব। আমরা এরপরে যখন করব তখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টিং রেশিওর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড রেশিও বলে দেওয়া আছে, কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতির বেসিসে যদি সেই অ্যাকাউন্টিং আমাদের যদি সিনারিওটাই চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডও চেঞ্জ হওয়া দরকার, কারণ স্ট্যান্ডার্ড সবসময় একটা প্রিফিক্সড আমাদের রেশিওকে ডিনোট করে, কিন্তু সমস্ত রেশিওর ক্ষেত্রে কিন্তু সেই স্ট্যান্ডার্ড চেঞ্জ করা হয় না বা সমস্ত রেশিওর কিন্তু প্রপার স্ট্যান্ডার্ড মেনশন করা থাকে না। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন, অর্থাৎ রেশিও আমাদেরকে শুধুমাত্রই কিন্তু একটা ইনফরমেশন দেয়, তার মাধ্যমে আমাদের যে সমস্ত প্রবলেমসগুলো হবে সেই সমস্ত প্রবলেমসগুলোর প্রপার অ্যানালিসিস করা বা তার প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া কিন্তু রেশিওর পক্ষে সম্ভব হয় না। নেক্সট হচ্ছে ইগনোরিং কোয়ালিটেটিভ ফ্যাক্টরস, অর্থাৎ রেশিও আমাদের শুধুমাত্র একটা কোয়ান্টিটেটিভ ইনফরমেশান মাত্র। একটা অর্গানাইজেশনকে প্রপার অ্যানালিসিস করতে গেলে কোয়ান্টিটির সাথে সাথে তাকে কোয়ালিটেটিভ ওয়েতেও অ্যানালিসিস করা দরকার। সেরকম অনেক কোয়ালিটেটিভ ফ্যাক্টরস থাকে যেটা কিন্তু আমাদের রেশিওর মাধ্যমে আমরা জানতে পারি না। আচ্ছা, ডিফারেন্ট ফর্মুলা ফর সেম রেশিও, অনেক সময় একই রেশিওকে অনেকভাবে ক্যালকুলেট করা যায়। সেক্ষেত্রে দুটো প্রতিষ্ঠান বা তার বেশি দুই বা তার বেশি সংখ্যক প্রতিষ্ঠান যদি সেম মেথডে সেম রেশিওকে ফর্মুলেট না করে বা ক্যালকুলেট না করে সেক্ষেত্রে কিন্তু রেশিওসগুলো আমাদের বিভিন্ন রকমের চিত্র দেবে, যার মাধ্যমে যেহেতু বেসটাই তার সেম হবে না সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারবো না।
এবারে আমরা দেখে নেব আমাদের রেশিওকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। তাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি, যার প্রথম ভাগ হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশান। ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশান অনুযায়ী রেশিওগুলো হলো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও কাকে বলে? যখন আমরা কোনো রেশিও কম্পিউট করি এবং যার দুই বা তার বেশি সংখ্যক আইটেম, অর্থাৎ যাদের মাধ্যমে আমরা রেশিওটা ক্যালকুলেট করছি সমস্তটাই শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেই থাকে, তাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও। যেমন গ্রস প্রফিট রেশিও, যেমন নেট প্রফিট রেশিও। দেখবে গ্রস প্রফিট নেট প্রফিট রেশিও ক্যালকুলেশনের ফর্মুলা আমরা যখন দেখব তখন দেখব যে দুটো আইটেমই কিন্তু আমাদের শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেই রয়েছে। নেক্সট হচ্ছে ব্যালেন্স শিট রেশিও, অর্থাৎ যখন আমরা রেশিওগুলো কম্পিউট করব তাদের ক্ষেত্রে আমরা যে যে অ্যামাউন্ট বা ফিগারগুলোকে কনসিডার করব সেইগুলো যখন ব্যালেন্স শিটে প্রেজেন্ট থাকবে সবকটাই, তখন আমরা তাকে বলবো ব্যালেন্স শিট রেশিও। যেমন আমাদের কারেন্ট রেশিও, কুইক রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও। নেক্সট হচ্ছে আমাদের কম্পোজিট রেশিও। বুঝতেই পারছো কম্পোজিট কথা বলা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে একটা রেশিও আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে থাকবে, মানে রেশিওর একটা ফিগার, আর একটা আমরা ব্যালেন্স শিট থেকে ডিরাইভ করতে পারবো। যেহেতু দুটো বা তার বেশি সংখ্যক সংখ্যা শুধুমাত্র একটা স্টেটমেন্টের মাধ্যমেই রিফ্লেক্টেড হবে না, সেই জন্য তাকে আমরা বলবো কম্পোজিট রেশিও। যেমন ডেটার টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। এরপরে আমরা চলে যাব আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশানে। ফাংশনাল ক্লাসিফিকেশান অনুযায়ী আমাদের রেশিওকে আমরা ভাগ করতে পারবো নিচে এইভাবে। প্রথমটা হচ্ছে লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও কি বলছে আমাদের? একটা অর্গানাইজেশন যখন কন্টিনিউয়াসলি রান করে তখন এটা অর্গানাইজেশনের এবিলিটির ওপর ডিপেন্ড করে যে সে কত ইমিডিয়েটলি তার স্টেক হোল্ডারকে পেমেন্ট করতে পারবে যখন সেটা ডিউ হবে। যখনই এই জিনিসটা হবে তখন আমরা তাকে বলবো দ্য লিকুইডিটি অফ দ্য কোম্পানি। তাহলে এই লিকুইডিটি মেজার করবার জন্য যে রেশিওটা আমাদের কাজে লাগে তাকে আমরা বলি লিকুইডিটি রেশিও, এবং এটা জেনারেলি একটা অর্গানাইজেশনের শর্ট টার্ম রিপেমেন্ট ক্যাপাসিটিকে ডিনোট করে। তার এক্সাম্পল হচ্ছে কারেন্ট রেশিও, কুইক রেশিও। সলভেন্সি রেশিও। সলভেন্সি বলতে আমরা কি বুঝি? সলভেন্সি অফ দ্য বিজনেস ইজ ডিটারমাইন্ড বাই ইটস এবিলিটি টু মিট দ্য কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস towards shareholders, stakeholders, particularly towards external stakeholders, and ratio is calculated to measure the solvency position are known as solvency ratios. These are essentially long term in nature. অর্থাৎ একটা অর্গানাইজেশন তার অনেক কন্ট্রাকচুয়াল অব্লিগেশন থাকে, অর্থাৎ যেটা আমাকে ইমিডিয়েটলি পে করতে হবে না। কন্ট্রাক্টটা যখন শেষ হবে তখন সেই অর্গানাইজেশনকে সেই ডিউটা পে করতে হবে। এটা বেসিক্যালি আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডারদের কাছে অর্গানাইজেশনের ডিউ পেমেন্ট ক্যাপাসিটি, এটাকেই আমরা বলি সলভেন্সি। তাহলে যে রেশিওর মাধ্যমে আমরা এই সলভেন্সিটাকে মেজার করব সেটা হচ্ছে আমাদের সলভেন্সি রেশিও, যেটা কিনা আমাদের লং টার্ম রিপেমেন্ট ক্যাপাসিটিকে ডিনোট করে। এক্সাম্পলগুলো কি কি? ডেট টু ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও। এরপরে আমাদের আরেকটা রেশিও আসছে যেটাকে আমরা বলবো অ্যাক্টিভিটি অর টার্নওভার রেশিও। দেখে নিই সেটা কি। দিস রেফার্স টু দ্য রেশিওস দ্যাট আর ক্যালকুলেটেড ফর মেজারিং দ্য এফিসিয়েন্সি অফ দ্য অপারেশন বেসড অন দ্য এফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। হেন্স দিস আর নোন অ্যাজ এফিসিয়েন্সি রেশিও। বুঝতেই পারছো আগের যে দুটো রেশিও আমরা বললাম সেটা হচ্ছে অর্গানাইজেশনের ডিউ পেমেন্ট ক্যাপাসিটি, কিন্তু একটা অর্গানাইজেশন কতটা এফিশিয়েন্টলি রান করছে সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু রেশিওর সাহায্য নিতে হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি একটা অর্গানাইজেশন তার রিসোর্সেসকে কতটা এফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারছে। একেই আমরা বলি অ্যাক্টিভিটি অর টার্নওভার রেশিও। যেহেতু এর মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের এফিসিয়েন্সিকে অ্যানালিসিস করি বা তার এফেক্টিভনেসটাকে বুঝতে পারি, তাই এর আরেকটা নাম হচ্ছে এফিসিয়েন্সি রেশিও।
যেমন আমাদের স্টক টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আর আমাদের লাস্ট রেশিও হচ্ছে এক্ষেত্রে প্রফিটেবিলিটি রেশিও, অর্থাৎ একটা অর্গানাইজেশনের মেন মোটোই হচ্ছে প্রফিট আর্ন করা। এই প্রফিটও কিন্তু আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা এগুলো জানি, যেমন আমাদের গ্রস প্রফিট, নেট প্রফিট, এছাড়াও আর একটা প্রফিট আছে যেটা নিয়ে হয়তো তোমাদের ক্লিয়ার আইডিয়া নেই, সেটাকে আমরা বলি অপারেটিং প্রফিট। এগুলো সবই আমরা আরেকটু বিস্তারিতভাবে পরে জানবো। তবুও বলছি, এই যে একটা অর্গানাইজেশনের প্রফিট জেনারেটিং ক্যাপাসিটি তার সেলসের মাধ্যমে, এটাকে আমরা বলি প্রফিটেবিলিটি অফ দ্যাট অর্গানাইজেশান। তাহলে এর মাধ্যমে আমরা শুধু রেভিনিউ জেনারেশন পাওয়ারকেও বুঝি না, আমরা এখানে কতটা ফান্ড এমপ্লয়েড হয়েছে বিজনেসে সেটাকেও অ্যানালিসিস করতে পারি। তাহলে যে রেশিওর মাধ্যমে আমরা এই প্রফিটেবিলিটিটাকে অ্যানালিসিস করি তাকে আমরা বলি প্রফিটেবিলিটি রেশিও। যেমন উদাহরণগুলো তোমাদের খুবই চেনা, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট অফ প্রফিট রেশিও ইত্যাদি। এগুলো গেল আমাদের রেশিও নিয়ে জাস্ট একটা ওভারভিউ, কিন্তু এগুলো না জানলে আমরা পরের ক্লাসে রেশিওগুলোকে প্রপারলি অ্যানালিসিস করতে পারবো না।